হঠাৎ আমার এত খোঁজ করছিলে কেন বুলবুল ভাই? সেই দিনের পর থেকে তোর খোঁজ নেই। আমার যে চিন্তা হয়। আমার যে চিন্তা হয়, কি ছিল এই বাক্যে? তুন্নার বুকটা মোচড় দিয়ে উঠল। কি আশ্চর্য আকুলতার কণ্ঠ! এতটা আকুল স্বর কোনো পুরুষের হয়? কি আশ্চর্য! তুন্না যে আগে কখনো এমন স্বর শুনেনি। তার কথাটা খই হারালো। আমতা আমতা করল কেবল। বুলবুল সংকোচ কাটাতে হঠাৎ ঘাসের উপর বসে পড়ল। কাঁধের ব্যাগটা পাশে রেখে দিল। তুন্নাকে বলল, বস। তুন্না বিনা দ্বিধায় বিনা সংকোচে বসলো। তাকে সত্যিটার মুখোমুখি হতেই হবে। আজ নয়তো কাল। যেটা বর্তমানে করলে ভবিষ্যতে মসৃণ হবে সেটা করে ফেলাই উত্তম। আলগোছে বসলো তুন্না। নিজের ব্যাগটা কোলের উপর রাখলো সে। শুধালো, তারপর বলো, আমার জন্য এতটা উতলা হচ্ছিলে কেন? কেন তোর জন্য উতলা হওয়া বারণ? বারণ ঠিক নয়, তবে পাড়া তো বোনের জন্য এতটা উদ্ভ্রান্ত হওয়ার বিষয়টি দৃষ্টিকটু। পাড়াতো বোন কি আপন প্রেমিকা হতে পারে না? তুন্না আমতা আমতা করলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ শুনছে কিনা। কেউ শুনছে না। সকলে নিজেদের নিয়ে ব্যস্ত। সে নিচু স্বরে বলল, তোমার কথাটা বুঝিনি বুলবুল ভাই। বুঝিসনি? আইসি। শোনো বুলবুল ভাই। বুলবুল কথা সম্পূর্ণ করতে দিল না। আগেই ব্যাগ থেকে একটা খাম বের করলো। তুন্নার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুই এটা রাখ তোর না। এটা কি? এটা এটা হচ্ছে রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবানবন্দি। জবানবন্দি কিসের? আমার অপরাধের। তুন্না আতকে উঠে বলল, তুমি খুব ভয়ঙ্কর অপরাধ করেছো বুঝি। ভীষণ ভয়ঙ্কর। বুলবুলের বলার ভঙ্গিতে তুন্না সন্ধিহান কণ্ঠে শুধালো, কি অপরাধ করেছো বুলবুল ভাই? প্রেমে পড়েছি আমি। নীল রঙের বিষের মতো ধ্বংসকারী প্রেম। আকাশে যে নীল রঙের মেঘ জমে ওরকমই প্রেম। এই তোর না, তুই কি জানিস নীল রঙের মেঘেরা খুব বৃষ্টি হয়ে ঝরে না, ওরা ভেসে বেড়ায় আকাশে। আমিও না এক জন্মের মন আকাশে মেঘ হয়ে ভেঙে বেড়াতে চাই। বুকের গহীন থেকে উঠে আসা আবেগগুলো উগরে দিল বুলবুল। কাগজটি সে বাড়িয়ে ধরে রেখেছে এখনো। তুন্না কাগজটা নিল না। হাত গুটিয়ে রাখলো। তার চোখে চরম বিস্ময়। বুলবুল হাতের কাগজটি তার সামনে রেখে বলল, আমার কেমন যেন পানির পিপাসা পাচ্ছে। ভেবেছিলাম ভীষণ সাহসী হয়ে উঠেছে, কিন্তু বিশ্বাস কর, তোর ওই ক্ষুরধার বৃষ্টির সামনে আমার সব সাহস ফিকে হয়ে যাচ্ছে। আমি বরং যাই তোর না। চলে যাবে? হুম, তুই কাগজটি খুলে দেখিস। আমি আর কিছু বলতে পারবো না, বুকে ব্যথা হচ্ছে আমার। কথাগুলো এক নাগারে বলে দ্রুত উঠে দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে হেঁটে চলে গেল বুলবুল। একবারও পেছনে তাকালো না। খামটা খুলল তুন্না। ভেতরে সাদা কাগজের উপর রঙিন কলমের লেখা একটা চিঠি। এই যুগে মানুষ চিঠি লেখে। আশ্চর্য! চিঠিটা চোখের সামনে মেলে ধরল তুন্না। প্রিয় পরিজাত, তোর সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলার স্পর্ধা আমার নেই। তোর সামনে গেলে আমার বুকের ভিতর ধূপধাপ শব্দ হয়, কেমন যেন জড়িয়ে যায়। এলোমেলো সব চিন্তার অস্থির হরমোন। বিদীর্ণ মনাকাশে হুটহাট মেঘ জমে। জানি না এই শব্দগুলো তোর কাছে পৌঁছানোর পর তুই কিভাবে নিবি, কিন্তু আমাকে বলতে হবে। না বলে আমি থাকতে পারছি না। রাতের ঘুম কোরবান হয়েছে আমার। আমি মরে যাচ্ছি প্রেম নামক নীল বিষে, দগ্ধ হচ্ছি প্রতিনিয়ত। তুই কি জানিস পরিজাত, তোকে আমি ঠিক কবে থেকে ভালোবাসি? সেই ছোটবেলা থেকে। বাল্যপ্রেম তুই আমার। বহু বছর আগে আমরা ছোট ছিলাম, যখন রোদ বৃষ্টির খেলায় মেতে থাকতাম, তখন থেকে নিজের অজান্তেই তুই আমার হৃদয়ের গহীনের কোনো এক জায়গা করে নিয়েছিস। তোকে দেখার জন্য স্কুল থেকে ফেরার পথে দাঁড়িয়ে থাকা, কিংবা বিকেলে খেলার ছলে তোকে একটু ছুঁয়ে দেখার সেই ব্যাকুলতা, সবই ছিল আমার প্রথম প্রেম। কিন্তু বলার সাহস কোনো দিনও হয়ে ওঠেনি। প্রেম নামক বস্তুকে ভীষণ ভয় হতো তখন। তোকে নিয়ে পরিবারের অনেক আশা, যে আবার ভয়ও হতো যদি তোকে হারিয়ে ফেলি, যদি এই বন্ধুত্বের পবিত্রতাটুকু নষ্ট হয়ে যায়। তাই নিজের ভিতরে রোদনের এক বিশাল সমুদ্র রেখে হাসি মুখে তোর সামনে দাঁড়িয়ে বারবার লুকিয়েছি মনের ব্যাকুল ভাব। কিন্তু গত কয়েকটা দিন তোকে না দেখে আমি বুঝতে পারি আমি মূলত আমি নেই। তুই কয়লার আগুনের মতো আমাকে তোর বিরহে পুড়িয়ে শেষ করে দিচ্ছিস। তোর না প্রেম এখনও এক উন্মাদনায় পরিণত হয়েছে। আমি নিজেকে আর সংযত করতে পারছি না। তোকে না দেখা প্রতিটি দিন আমার কাছে বছরের মতো দীর্ঘ মনে হয়।
এক অদ্ভুত হাহাকার বুকের ভিতর বিচ্ছে সারাক্ষণ। এই কয়েকদিনের আদর্শ আমাকে বুঝিয়ে দিয়েছে যে তোকে ছাড়া আমার অস্তিত্ব কতটা ফিকে। তোকে ছাড়া চেনা পৃথিবীটাও কেমন অচেনা আর ধূসর লাগে। মনে হয় এ কেমন ধরণীতে বাস করছি আমি। এই ধরণীতে প্রিয়জন নেই, প্রিয় প্রেম নেই। এই অপ্রেমের পৃথিবীতে বাস করতে বড্ড কষ্ট হচ্ছে আমার। আজ আর দ্বিধা নেই, সমস্ত জড়তা ঝেড়ে ফেলে বলছি, পরিজাত, আমি তোকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। শুধু বন্ধু হিসেবে নয়, আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তোকে চাই। শৈশবের সেই সুপ্ত ভালো লাগা আজ এক বিশাল মহিরু হয়ে আমার সমস্ত সত্তাকে গ্রাস করে নিয়েছে। তুই কি পারবি আমার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে? শোন, চিঠির জবাব দিতে হয় ঠিক চিঠিতে। আমি তোর উত্তরের অপেক্ষায় রইলাম। ইতি বুলবুল। চিঠি না, এটা হলো কিছু অব্যক্ত হাহাকার। তার মনে কোনো প্রেম উথলে উঠছে না, আবার বুলবুলের উপর তার কোনো রাগও নেই। বরং মানুষটার এই পাগলামি দেখে তার খুব মায়া লাগছে। জীবন এমন কেন? এক জীবনে মানুষ যাকে ভালোবাসে তাকে পায় না কেন? যার জন্য হৃদয়ে তীব্র প্রেম আসে সে ভাগ্যে থাকে না কেন? ঘড়িতে সময় 3:21। তুন্না থম মেরে চারুকলা অনুষদের সামনে বসে আছে। তিথি সামান্য কফি খাওয়ার কথা বলে সেই যে গিয়েছে আর ফিরে আসেনি। তুন্না এসব নিয়ে মোটেও চিন্তিত নয়। সে এক দৃষ্টিতে হাতের চিঠিটার দিকে তাকিয়ে আছে। কি জবাব দিবে সে এই চিঠির? এটা তো সত্যি যে এককালে সে নিজেও বুলবুলের জন্য অন্যরকম অনুভূতি ধারণ করত, যে অনুভূতি বর্তমানে ধারণ করা সম্ভব নয়। মানুষের জীবন এত বিচিত্র কেন? বুলবুল এখন কেন নিজের অনুভূতির পশলা সাজিয়ে বসেছে? আগে কেন বলতে পারেনি যে তুন্না, আমি তোকে ভালোবাসি? যদি একটিবার বুলবুল এই কথা বলতো তবে কিশোরী আবেগের সবটা দিয়েই তো তাকে জড়িয়ে নিত তুন্না। আজ তো এত রঙিন অনুভূতি, এগুলোর রং ভীষণ ফিকে, ভীষণ অপ্রত্যাশিত। তুন্না উঠে দাঁড়ালো। এখানে শুধু শুধু বসে থেকে কী লাভ? বোঝা যাচ্ছে তিথি আসবে না। সে হয়তো অতি গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। অবশ্য তিথির কাছে যা গুরুত্বপূর্ণ কাজ, তুন্নার কাছে তা নিতান্তই অবহেলিত বস্তু। তুন্না হাতের চিঠিটি দূরে ছুঁড়ে ফেলল। অতঃপর কিছুক্ষণ তাকিয়ে দেখল সেটির দিকে। চিঠিটা কারো বুক উজাড় করা এক টুকরো আবেগ। এত দ্রুত সেই আবেগে জল ঢেলে দিল সে। এটা অন্যায়। তুন্না গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে চিঠিটা তুলে আনল। মুড়ির ঠোঙ্গার মতো ভাঁজটা ছাড়িয়ে সুন্দর মতো ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে রাখল। পা বাড়ালো হোস্টেলের দিকে। কয়েক কদম এগিয়ে আসার পরই দৌড়ে এলো তিথি। সে হাঁপাচ্ছে। তুন্না বিরক্ত মুখে সেই দিকে তাকিয়ে বলল, কোথায় ছিলি এতক্ষণ? তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। তিথি ভ্রু নাচিয়ে বলল, আমার জন্য নাকি তোমার কালামানিকের জন্য? মেজাজ খারাপ হলো তুন্নার, ধমকে স্বরে বলল, তিথি প্লিজ। কিসের প্লিজ? হ্যাঁ, কোনো প্লিজ ফিলিস মানছি না আমি। বল, কালামানি কি বলেছে? তুই জানিস গায়ের রং নিয়ে কটুক্তি আমার ভালো লাগে না। আরে ইয়ার, আমার ওনাকে কালামানি ডাকতে ভাল লাগে। আচ্ছা, আজ থেকে ব্ল্যাক ডায়মন্ড বলবো। খুশি? এবার বল কি বলেছে? তুন্না হতাশ হলো। আধার ঘনিয়ে এলো তার চোখে মুখে। তিথি জহুরির ন্যায় তাকিয়ে শুধালো, সমস্যা কি ভাই? তোর মাথা, হোস্টেলে ফিরবি তুই? রাগ করিস কেন বাবু, বল না কি বলেছে। কিছু বলেনি। তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম? আমাকে বোকা মনে হয় তোর? না, তুই ভীষণ চালাক। তিথি নিজের প্রশংসা শুনে ফুলে ফেঁপে উঠল। নিজেকে সে অত্যাধিক চালাক কি ভাবে? চালাক বলেই না তার পেছনে এত এত ছেলেদের লাইন। শুধু কি চালাক, সে সুন্দরী, শিক্ষিত, ধনীর একমাত্র দুলালি। তিথি ভাব নিয়ে বলল, আই নো। তুন্না কথা বলো না। এসব বক বক তার ভালো লাগছে না। তাকে বুলবুলকে সবটা জানাতে হবে। বুলবুল যেহেতু চিঠিতে উত্তর চেয়েছে, সে চিঠিতেই উত্তর দেবে। তুন্না হাঁটা ধরল। তিথি অবাক হয়ে পেছনে পেছনে এসে বক বক করতে লাগলো। বুলবুল কি বলছে এই তথ্য না জানলে তার বোধহয় দম আটকে যাবে। কৌতূহল আটকে পেট ফুলে মরেও যেতে পারে। এ জাতীয় আরও অনেক বিচিত্র কথা বললেও তুন্নার পেট থেকে কথা বের করতে পারল না সে।
হতাশ হয়ে বিড়বিড় করল। আজব। তুন্না হোস্টেলে ফেরার চিন্তা করলেও হঠাৎ মত পরিবর্তন করলো সে। একবার অধ্যায়কে দেখতে যাওয়ার জন্য মন কেমন খসখস করতে লাগলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হসপিটালের দূরত্ব খুব বেশি নয়, রিক্সা করে গেলে 20 টাকা ভাড়া। তিথিকে অবাক করে দিয়ে রিক্সায় উঠে বসলো তুন্না। রিক্সাওয়ালাকে বলল, মামা পপুলার হাসপাতালে নিয়ে চলুন। তিথি পেছনে পেছনে আসছে, সে হঠাৎ এসে উঠে বসলো পাশে। তুন্না অবাক হয়ে বলল, তুই কোথায় যাচ্ছিস? তুই যেখানে যাচ্ছিস সেখানে? মানে আমি যেখানে যাব সেখানে তোর কি কাজ? আমার কোনো কাজ নেই, অকাজ আছে বহুত। তোর সাথে যাওয়াটা একটা অকাজ। তুন্না বিরক্ত মুখে তাকালো। এই অদ্ভুত আজব অষ্টম আশ্চর্য জীবটিকে নিয়ে সে মহা মুসিবতে পড়েছে। এমনভাবে তুন্নাকে জ্বালাচ্ছে যে তুন্না না পারছে সইতে, না পারছে বলতে। কেবল দাঁতে দাঁত চেপে সহ্য করে নাও। তুন্নার বিরক্তি ভরা মুখ দেখে দাঁত কেলিয়ে হাসলো তিথি। তুন্না কঠিন মুখ করে অন্য পাশে তাকিয়ে রইল। তিথি গাল ফুলিয়ে বলল, রাস্তার ধুলোবালি, গাড়ি, বাস, টেম্পু সব কি আমার থেকে অধিক সুন্দর? কি আশ্চর্য, তোর সাথে ওদের তুলনা হচ্ছে কেন? তুই আগে বল, আমার থেকে অধিক সুন্দর কিনা? স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন মানুষকে তিনি সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন, সেখানে মানুষের সৃষ্টি তুচ্ছ জিনিসের সাথে নিজের তুলনা করছিস। যদি আমি বেশি সুন্দরী হয়ে থাকি তবে তুই আমাকে না দেখে দুনিয়া শুদ্ধ সব দেখছিস কেন? তুন্না স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোকে তো রোজ দেখি, নতুন করে আর কি দেখবো? দেখার মতো নতুনত্ব কিছু হয়েছে? তা এই শহরে এইসব জিনিসও তো রোজই দেখিস, তবু এত আগ্রহ কেন? তোর কি বুলবুল ভাই আমাকে কি বলেছে সেটা না জেনে পেটের ভাত হজম হচ্ছে না? ভাত নয়, স্যান্ডউইচ। একটু আগে একটা স্যান্ডউইচ খেয়েছি, বিশ্বাস কর এখনো হজম হয়নি। কেমন যেন গুড়গুড় গুড়গুড় করছে। কথাগুলো না শোনা অবধি হজম হবে না। তুন্না একটা লম্বা শ্বাস ফেললো। ব্যাগ থেকে চিঠিটা তিথির হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর কৌতূহল মেটানোর বস্তু, দেখ দেখ দেখ, দেখে পৃথিবীর সর্বোত্তম মহৎ কাজটা সম্পন্ন কর। তিথি মহা উৎসাহে চিঠিটা হাতে নিল। তার মুখভঙ্গি দেখে মনে হলো সে হীরা জহর খুঁজে পেয়েছে। তার চোখ জল জল করছে। মানুষের অন্যের ব্যক্তিগত গোপন কথা জানার আগ্রহ কেন যে এত প্রবল হয় তা এক রহস্য। আশ্চর্য লাগে তুন্নার। চিঠিটা খুলতে খুলতে তিথি বলল, ব্ল্যাক ডায়মন্ড ভাইয়াটা তো হেভি রোমান্টিক, বাংলা সিনেমার হিরোদের মতো চিঠি দিল। আজকাল কেউ চিঠি লিখে প্রেমের প্রস্তাব দেয়? ওনার উচিত ছিল তোকে নিয়ে কোনো নির্জন স্থানে যাওয়া, একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে বলা, আই লাভ ইউ তোর না, উইল ইউ ম্যারি মি? আচ্ছা যাই হোক, চিঠিটা পড়ি। তুন্না কথা বলো না। সে রিক্সার হুডটা আরেকটু তুলে দিল। আকাশটা কেমন যেন মেঘলা। অকাল বৃষ্টির একটা সম্ভাবনা আছে। নীল আকাশটা হুট করে ছাই রঙের হয়ে গেছে। প্রকৃতির মেজাজ বোঝা বড় দায়। তিথি চিঠিটা খুব মনোযোগ দিয়ে পড়ল। একবার নয়, দুবার। বেশ উত্তেজিত গলায় বলল, বাবা কত কিছু লিখেছে, এত উতলা ভাব, আহারে। তুন্না শান্ত গলায় বলল, বকবক কম কর, চিঠিতে খারাপ কিছু নেই। খারাপ থাকবে কেন? এ তো খাঁটি মধু, ভাবা যায় আজকের দিনে এই লেভেলের রোমান্টিসিজম আর কোথায় পাবি? আমি পেতেও চাই না। নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল তুন্না। তিথি বিস্ফোরিত নয়নে তাকালো। অতপর দুঃখিত হবার ভান ধরে বলল, এই চিঠির জবাব তুই যদি না দিস তবে পৃথিবীর সকল প্রেমিককে অপমান হবে। তুই কি চাস বুলবুল ভাইয়া দেবদাস হয়ে যাক, তারপর একদিন হোস্টেলের সামনে এসে রক্তবমি করুক? তিথি, তুই কি জানিস তুই একটু বেশি কথা বলিস? সত্যি কথা বলেই তোর কাছে বেশি কথা মনে হয়? তাহলে কি আমি সত্যি কথাও বলবো না? না, বলবি না। তুই না, তুই পাথর হয়ে গেছিস। তোকে দেখে এই মুহূর্তে আমার মনে হচ্ছে তুই হিমালয় পাহাড়ের একটা ছোট্ট সংস্করণ। তোর ভেতরে আবেগ বলতে কিচ্ছু নেই। আবেগ নেই? আশ্চর্য হয়ে প্রশ্ন করল তুন্না। তার চোখে বিস্ময়। আবেগ যদি না থাকবে তবে অধ্যায়ের জন্য বুকের এত ব্যথা অনুভব হয় কেন? কেন মনে হয় মানুষটা উঠে দাঁড়াক, অন্তত আবার তাকে অপমান করার জন্য হলেও কিছু কটু কথা শোনাতে ইচ্ছা করলে তাও শোনাক, তবু মানুষটা সুস্থ হয়ে উঠুক, রহমান চৌধুরীর কষ্টের অবসান হোক। তুন্নার চোখ ছলছল করে উঠল। তিথি সেসব লক্ষ্য না করেই বলল, আরে বাবা, একটা মানুষ তোকে ভালোবাসার কথা বলেছে, তোর উচিত অন্তত একটু লজ্জা পাওয়া। লজ্জা লাল নীল হয়ে যাওয়া, অথচ
তুই উল্টো বসে আছিস, ভাজা মাছ উল্টে খেতে না জানা খুকুমনির মতন। তুন্না স্লান হাসলো, হাসিটা ভীষণ বিষণ্ণ। সে বলল, আবেগেরও একটা সময় থাকে তিথি, বাসি হয়ে গেলে সে আবেগ কেবল কষ্টই বাড়ায়। আমি বুলবুল ভাইকে উত্তর দিব, তবে সেটা তোর ভাবনার মতো হবে না। কেন? আমার ভাবনার মতো হবে না কেন? প্রশ্ন করে তিথি নড়ে চড়ে বসলো। তুন্নার মুখ ভার করে রাখলো। এই বাচাল মেয়েটির সাথে তার কথা বলতে ইচ্ছা করছে না। তিথি কিন্তু দমে যাওয়ার পাত্রী নয়। সে চিঠিটা পরম মমতায় ভাঁজ করতে করতে বলল, তোর না আমি একটা বুদ্ধি দিব। চিঠির উত্তরে লিখবি, প্রিয় কালামানিক, তোমার চিঠি পড়িয়া আমার নয়ন দিয়া শ্রাবণ মাস বহিয়া যাইতেছে। এতকাল পরে তোমার প্রেমের আবেদন দেখিয়া আমি আপ্লুত হইয়া পড়িয়াছি। ওগো প্রাণনাথ, আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। সুন্দর হবে তাই না? তিথির মতো এমন অদ্ভুত আনন্দময় মেয়ে পৃথিবীতে খুব কম আছে। সে দুঃখকেও রসিকতা বানিয়ে ফেলতে পারে। তবে এই রসিকতাটা ভীষণ অসহ্যকর মনে হলো তুন্নার। সে বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছালো। মুখ গম্ভীর করে কঠিন স্বরে বলল, একদম বাজে হবে। তুন্নার গম্ভীর ভাবটা খুব একটা গায়ে মাখলো না তিথি। তার ধারণা তুন্না একটু ভাব ধরছে। মেয়েরা যখন প্রেম নিয়ে বেশি গম্ভীর হয় তখন বুঝতে হবে ভেতরে ভেতরে আসলে তারা খুব খুশি। তিথি চিমটি কেটে বলল, ঢং করস না। বুঝি বুঝি সব বুঝি। তলে তলে টেম্পু চালাও, আমরা বলে হরতাল। তুন্না স্থির চোখে তিথির দিকে তাকালো। সেই দৃষ্টিতে কি ছিল কে জানে। তবে তিথির ঠোঁটের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তুন্না শান্ত গলায় বলল, আজ তোকে একটা জিনিস দেখাবো তিথি, চল আমার সাথে। রিকশাটা পপুলার হাসপাতালের সামনে এসে থামলো। ভ্যাপসা গরম আর ঔষধের তীব্র গন্ধের চারিপাশটা ভারী হয়ে আছে। তুন্না রিকশা থেকে নেমে দ্রুত পায়ে ভেতরে ঢুকলো। তিথি কিছু না বুঝে তার পেছন পেছনে হাঁটছে। তার বুকের ভেতর কেমন ধূপধাপ শব্দ হচ্ছে। এখানে তুন্নার কি কাজ তিথি বুঝলো না। অবুঝের মতো পিছু নিল তুন্নার। একটা কেবিনের সামনে এসে দাঁড়ালো তুন্না। দরজাটা সামান্য ঠেলে ভেতরে ঢুকলো সে। কেবিনের ভেতরটা খুব শান্ত। বেডের উপর একজন তরুণ নিথর হয়ে শুয়ে আছে। তার ফ্যাকাশে মুখমণ্ডলের জীবনের কোনো স্পন্দন নেই, শুধু ধীর লয়ে বুকটা উঠানামা করছে। এক সময়কার তেজোদ্দীপ মানুষটা আজ বড়ই অসহায়। তিথি দরজার কাছে থমকে দাঁড়িয়ে রইল। কে এই লোকটা? তুন্নার সাথে বা তার কি সম্পর্ক? তার মুখে কোনো কথা নেই। সে বড় বড় চোখে তাকিয়ে দেখছে। তুন্না বেডের পাশে গিয়ে দাঁড়ালো। অতঃপর হাতের আঙ্গুল তুলে ইশারা করে বেডে শুয়ে থাকা মানুষটাকে দেখালো। খুব নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে তুন্না বলল, এই যে দেখতে পাচ্ছিস মানুষটাকে, এই মানুষটা আমার স্বামী, আমার বৈধ স্বামী। তিথির বিস্ময়ের সীমা রইল না। সে অস্পষ্ট সুরে বলল, তোর না, তুই এসব কি বলছিস? সত্যি কথাই বলছি। তাকে এই অবস্থায় রেখে আমি কি করে অন্য কারোর সাথে প্রেম করব তিথি? বুলবুল ভাইয়ের জন্য আমার আবেগ ছিল, সে আবেগ একসময় রঙিন ছিল, কিন্তু এখন আমি এক বন্ধনে আবদ্ধ। আমার একটা ঘর আছে, যদিও সেই ঘরের আকাশটা এখন মেঘে ঢাকা, কখনো পরিষ্কার হবে কিনা তাও নিশ্চয়তা নেই। কিন্তু তাই বলে আমার চরিত্র কলুষিত নয় তিথি, আমি বেঈমান হতে পারবো না। তিথি দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। তার সব চপলতা, সব বকর বকর, সব মুখ থুবড়ে পড়েছে। কি অসীম দুঃসাহস তার সামনে দাঁড়ানো মেয়েটার! কি বিস্ময়কর সহ্য শক্তি! পাহাড় সম দুঃখকে আগলে ধরে সে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তুন্না বেডে শুয়ে থাকা মানুষটার কপালে হাত রাখলো। কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে দিতে দিতে তিথির দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, এখন বল তিথি, তোর স্যান্ডউইচ কি হজম হয়েছে, নাকি সত্যটা হজম করতে আরো সময় লাগবে? তিথি কোনো কথা বলতে পারল না। তার চোখে তখন শ্রাবণের মেঘ জমেছে। সে কাঁদছে। কি বিস্ময়কর কথা! মধ্যরাত। তুন্না মুখ ভার করে বসে আছে পড়ার টেবিলে। তিথি বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। হসপিটাল থেকে ফিরে আসার পর আর কোনো প্রশ্ন করেনি সে। একটা চরম সত্য তার মুখ বন্ধ করার অস্ত্র হিসেবে দারুণ কাজ করেছে। অথচ সেই সত্যটা তুন্নার জীবনের অভিশাপের নামান্তর। অথচ যাকে ঘিরে এই কঠিন সত্যটা, তাকে ভাবতে গেলে তুন্নার হৃৎপিণ্ড নামক পাম্পিং মেশিনের গতি ধীর হয়। মেশিনটা বোধহয় কোনো সমস্যা হয়েছে। আজকাল আচানক মন খারাপ করিয়ে দেয়। আচ্ছা, কবে থেকে মন ভালো হয় না তুন্নার?
তুন্না ভাবতে চেষ্টা করলো ঠিক কবে থেকে মন খারাপ তার, এবং আশ্চর্য হয়ে খেয়াল করলো অধ্যায় চৌধুরীর অ্যাক্সিডেন্ট করার পর থেকেই নিজেকে ভীষণ একা লাগে তুন্নার। এই শহরে আপনজন বলতে যে তার কেউ ছিলই বা কবে? অধ্যায় তো কখনোই তার সঙ্গ দেয়নি, তবুও কেন তাকে ঘিরে এত শূন্যতা তার? 1 ঘন্টা ধরে তুন্না বসে বুলবুলের চিঠির উত্তর লিখতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি লিখবে? কিভাবে মনের অনুভূতিগুলো লিপিবদ্ধ করবে? একজন মানুষ এত আশা নিয়ে ভালোবাসার কথা জানিয়েছে, তাকে ফেরাতে যে ভীষণ কষ্টই হচ্ছে তুন্নার, কিন্তু নিয়তি যে ভিন্ন কিছু চেয়েছে। কলমের নিব খুলে এলোমেলোভাবে সে লিখতে শুরু করলো। প্রিয় বুলবুল ভাই, সবুজ ঘাসের বুকে শিশির বিন্দুর মতো কিছু স্মৃতি থাকে যা দেখতে ভীষণ সুন্দর, কিন্তু ছুতে গেলেই মিলিয়ে যায়। আপনার চিঠিটা পড়ার পর আমার সেই ছোটবেলার বিকেলগুলোর কথা খুব মনে পড়ছিল। কি চাঞ্চল্যকর ছেলে মানুষই ঘিরে রেখেছিল আমাদের। আপনি চিঠিতে অনেক না বলা কথার পসরা সাজিয়েছেন। আমি আপনার অনুভূতিকে সম্মান করি, কিন্তু দুঃখজনক বিষয়টা কি জানেন? আপনার ভালোবাসি শব্দটা যখন এই কাগজের ভেলায় করে আমার কাছে এসে পৌঁছালো, তখন আমার চেনা পৃথিবীর অনেক সমীকরণ বদলে গেছে। মানুষের জীবন বড় বিচিত্র। সেই বিচিত্র জীবন সবসময় সরল রেখায় চলে না। কখনো কখনো জীবন আমাদের এমন এক বাঁকে এনে দাঁড় করায় যেখান থেকে পেছনে ফেরার কোনো পথ থাকে না। আপনি হয়তো আমাকে আগের সেই পচল কিশোরী তূর্ণা হিসেবেই কল্পনা করেছেন, যেই তূর্ণা আপনাকে দেখার জন্য অস্থির হতো, উৎকণ্ঠায় যার বুক ধুকপুক করত। কিন্তু আজকের তূর্ণা যে সেই কিশোরী তূর্ণা নেই। এই তূর্ণা এক অন্য সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে, একটা নিদারুণ বেদনাদায়ক সত্য। আপনি তূর্ণার জীবনে একটুখানিও নেই, বরং তার জীবনে এমন এক মানুষ আছে, যে মানুষ বেঁচে থেকেও মৃত। সে আমার স্বামী। হাসপাতালের সাদা বিছানায় নিথর হয়ে শুয়ে আছে সে। তার এই অসহায়ত্বের পাশে দাঁড়িয়ে অন্য কোনো বসন্তের স্বপ্ন দেখা আমার পক্ষে সম্ভব নয় বুলবুল ভাই। প্রেম এক অদ্ভুত বিলাসিতা বুলবুল ভাই। সে বিলাসিতা করার মতো সতেজ মন এখন আমার আর নেই। আমার চরিত্র কলুষিত নয়, বরং এক পরম পবিত্র দায়িত্বের জালে আমি নিজেকে জড়িয়ে নিয়েছি। আপনার প্রতি আমার এককালে যে অনুভূতি ছিল তাকে আমি অস্বীকার করছি না, কিন্তু সেই অনুভূতি এখন বাসি ফুলের মতো। তার ঘ্রাণ চলে গেছে, রয়ে গেছে শুধু কিছু শুকিয়ে যাওয়া পাপড়ি। সেই পাপড়িগুলো স্মৃতির খাতায় থাক, বাস্তবের আঙিনায় নয়। আপনি বরং আমাকে ভুলে ভালো থাকুন। আপনার মনের আকাশ অন্য কারোর জন্য রঙিন হোক। এই বিষণ্ণ গোধূলিতে আপনার ছায়া না পড়াই শ্রেয়। ইতি তূর্ণা। চিঠিটা লিখে কিছুক্ষণ সেটির দিকে তাকিয়ে রইল তুন্না। এরপর খুব মনোযোগ দিয়ে পড়ল। একবার নয়, দুবার নয়, চিঠিটা অগণিত বার পড়ল সে। আচমকায় তার ভীষণ কান্না পেল। মুষলধারে বৃষ্টির মতো জল ঝরতে লাগলো দৃষ্টি যন্ত্র দিয়ে। পরের দিন খুব ভোরে সেই চিঠিখানা নিয়ে কার্যালয়ের সামনে উপস্থিত হলো তুন্না। বুলবুলকে ফোন করে আসতে বলল সেখানে। বুলবুল যদিও ঘুমাচ্ছিল, তুন্নার সাথে দেখা করার সংবাদে ঘুম ছুটে গেল তার। বুলবুল জানালো 10 মিনিট পর আসবে সে। তুন্না ঘুরে ঘুরে ক্যাম্পাসের চারপাশ দেখল। কি সুন্দর চারিপাশ, প্রকৃতি এত মনোমুগ্ধকর কেন? মানুষ কেবলই মানুষের প্রেমে কেন পড়ে? ওরা প্রকৃতির প্রেমে পড়তে পারে না? তুন্না ভাবতো তার জীবনে একটা যোগ্য প্রেমিক নেই। কে বলছে নেই? প্রকৃতি প্রেমী হবার মতো নিবিড় সুখ আর কথায় নিহত আছে। হাঁটতে হাঁটতে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে এসে দাঁড়ালো তুন্না। তখন ফোন করলো বুলবুল। রিসিভ করতেই শুধালো, হ্যালো, কোথায় আছিস তুই? কৃষ্ণচূড়া গাছের নিচে, তুমি এসো। আচ্ছা। গুটি গুটি পায়ে এগিয়ে এলো বুলবুল। তার মুখের সচ্ছল হাসি দেখে খুবই আহত হলো তুন্না। এই মানুষটাকে কষ্ট দিতে তার ভীষণ বুক পুড়ছে, তবু অজ্ঞাত। বুলবুলের চোখে অগাধ প্রেম, নবপ্রেমের উন্মাদনায় সে বিভোর। সেই প্রেমময় দৃষ্টি তুন্নার চোখ নিবদ্ধ করে শুধালো, আমার চিঠির জবাব এনেছিস? হুম। পজিটিভ উত্তর এসেছে নিশ্চয়ই? তুন্না জবাব দিল না। বুলবুল গভীর দৃষ্টিতে আরেকবার তাকালো তার দিকে।
চোখের নিচে গাঢ় কালি জমেছে। তাকে ভাবতে গিয়ে মেয়েটা সারা রাত ঘুমায়নি নাকি, এতটা অস্থির কেন দেখাচ্ছে তাকে। তুন্নার মুখ দেখে বুলবুলের হঠাৎ হঠাৎ দুশ্চিন্তার হানা দিল মনে। সে গভীর কণ্ঠে ডাকল, তোর না, হুম। তোর কি মন খারাপ? তুন্না চকিতে তাকালো। এই চমৎকার মানুষটির মন বোঝার কি দারুণ ক্ষমতা, কি দারুণ অনুমান শক্তি। গায়ের রং ছেড়ে দিলে বাকি সব দিক দিয়েই এই মানুষটি যে কোনো রমণীর আরাধ্য পুরুষ। এত চমৎকার মানুষটি কেন তার মতো একটা মেয়ের প্রেমে বুঁদ হলো? কেন তাকে এত বাজেভাবে প্রত্যাখ্যান করতে হবে তুন্নার ভীষণ কষ্ট হলো। ছলো ছলো চোখে সে বলল, না, রাতে ঘুমাসনি? ঘুমিয়েছি। তবে তো কেমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? মনে হচ্ছে তোর বুঝি ভীষণ মন খারাপ। তুন্নার চোখের জল টুপ করে ঝরে পড়ল। মাটিতে পড়া সেই জলের দিকে তাকিয়ে রইল তুন্না। তার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, তুমি ঠিক ধরেছো বুলবুল ভাই, আমার ভীষণ মন খারাপ। এক পৃথিবী মন খারাপ আমার। এই মন খারাপের কোনো ঔষধ নেই। আমি এমনই বাজে এক অসুখে ভুগছি। কিন্তু সে বলতে পারল না, কেবল নিচের দিকে তাকিয়ে রইল। বুলবুল নিজেও তাকালো, এরপর গম্ভীর কণ্ঠে বলল, কি দুঃখ প্রিয়া তোর? কিসের জন্য কাঁদিস? কার বিরহে কৃষ্ণচূড়া উদাস চোখে দেখিস? কোন সে মানুষ যার অসুখে মরিস তুই রোজ? পাষাণ সেই প্রেমোদক নেই নাকি তোর খোঁজ? তুন্না বিমোহিত হয়ে তাকালো। কাপা কাপা হাতে চিঠিটা বের করে বুলবুলের হাতে দিয়ে বলল, তুমি এটা রাখো, আমি যাই। বুলবুল চিঠিটা নিল না, পথ আটকে দাঁড়ালো, বলল, পালাচ্ছিস? পালাবো কেন? আমিও সেটাই ভাবছি, তুই পালাবি কেন? তবে ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমাকে সহ্য হচ্ছে না। কি সব বাজে কথা বলছো? তোমাকে কেন সহ্য হবে না? আমার আসলে খুব ঘুম পাচ্ছে। এই সাত সকালে ঘুম পাচ্ছে? হ্যাঁ। কত রাত ঘুমাস না? তুন্নার বলতে ইচ্ছা করলো, আমি বহু রাত ঘুমাই না বুলবুল ভাই। আমার ভীষণ ঘুমোতে ইচ্ছে করে। মৃত্যুর মতো গাঢ় ঘুম, যে ঘুম সহজে ভাঙবে না, যে ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখে জেগে উঠতে হবে না। আমি তেমন একটা ঘুম দিতে চাই। তবে সে কিছু বলল না। বুলবুল কৃষ্ণচূড়া গাছে হেলান দিল। তার পরনে সাদা পাঞ্জাবির পেছনাংশে ময়লা লেগে গেল। তখনই তুন্না বুঝতে পারল না মানুষটা এমন কেন করছে, কি সমস্যা তার, কি চায় সে। বুলবুল হেলান দিয়ে লম্বা শ্বাস নিল, এরপর ফুল ভর্তি কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে ডাকল, তোর না। কি ভীষণ শীতল সেই কণ্ঠ। তুন্নার সারা শরীর ঝংকার দিয়ে উঠল। বুলবুল ভাইয়ের এহেন হিম কণ্ঠ সে পূর্বে কখনো শুনেনি। সে তাকালো, ছোট করে বলল, অন্য কাউকে ভালোবাসিস তুই? তুন্না আমতা আমতা করে বলল, আপনি চিঠিটা রাখুন, পড়লেই বুঝতে পারবেন। প্রয়োজন নেই। তুই নিজের মুখে শুধু একটা বার বল তুই অন্য কাউকে ভালোবাসিস। মুহূর্তের ব্যবধানে তুন্না জবাব দিল, হ্যাঁ। কবে থেকে ভালোবাসিস? জানি না। সে তোকে ভালোবাসে না? জানি না। কি জানিস তুই? কিছু জানি না। আমি শুধু শুধু একটা কথাই জানি, আমি বিবাহিত। আমার স্বামী আছে, মরার মতো সে বেঁচে আছে। কাঁদতে কাঁদতে কথাটি বলে দৌড়ে চলে গেল তুন্না। তার হাতের চিঠিটি পড়ে রইল বুলবুলের সামনে। বুলবুল অবহেলায় সেটির দিকে তাকিয়ে রইল। তুন্না বিবাহিত, এরকম ভয়ঙ্কর তথ্য কেন আবিষ্কার করতে হলো তাকে? নিয়তি এত নিষ্ঠুর কেন? তুন্নার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বুলবুল। আশাহীন, বড় করুণ সেই দৃষ্টি। প্রবাহমান সময় কারো জন্য অপেক্ষা করে না। ঘড়ির কাঁটা তার আপন গতিতে ঘুরে চলে, আর মানুষের জীবন থেকে ঝরিয়ে দেয় অমূল্য কিছু মুহূর্ত। তুন্নার জীবন থেকেও দেখতে দেখতে তিনটি মাস কেটে গেল। চোখের পলকে বদলে গেল অনেক কিছু, আবার অনেক কিছু রয়ে গেল সেই আগের মতোই স্থির, প্রাণহীন। আজকাল তুন্নার দিন কাটে অদ্ভুত যান্ত্রিকতায়, তবু আশ্চর্যের বিষয় দিন কেটে যায়। মানুষের তীব্র শোক কিংবা সুখ বোধে কখনো তো সময়কে স্থির হতে দেখা যায় না। এই সময় নামক বস্তুটি বোধহয় পৃথিবীর সবচেয়ে আশ্চর্যের বিষয়। আত্মসম্মান বোধটা তুন্নার বরাবরই প্রখর। কারো দয়ায় দান গ্রহণ করার পাত্রী সে নয়। তাই আগের টিউশনি দুটো ছেড়ে দিয়েছে সে। অনেক কষ্টে নতুন করে আরও দুটো টিউশনি জোগাড় করেছে। সারাদিন ছোটাছুটি, পড়ানো আর নিজের পড়াশোনা সব মিলিয়ে নিজেকে ব্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা করে চলছে। সপ্তাহে 2 দিন সে নিয়ম করে হাসপাতালে যায়।
পাথরের মূর্তির মতো নির্জীব হয়ে শুয়ে থাকা মানুষটিকে দেখে আসে। তাকে দেখলেই বুকের ভেতরে ঝড় ওঠে। প্রতিনিয়ত একটা দুর্বোধ্য যন্ত্রণা তাকে কুরে কুরে খায়। যে মানুষটার চোখের ভাষায় এক সময় হাজারো কথা খেলে যেত, সেই মানুষটিকে প্রাণশূন্য হয়ে শুয়ে আসে দেখতে যে ভালো লাগে না। তুন্না খুব করে চায় অধ্যায় একবার চোখ মেলুক, একবার অন্তত তুন্নার দিকে তাকিয়ে বিরক্ত হোক। ভালোবাসার কথা বলতে হবে না, যদি ঘৃণা থাকে মনে, তবে সেই ঘৃণার কথাই না হয় উগরে দিক। তবুও তো একটা মানুষের অস্তিত্ব টের পাওয়া যাবে, তবুও তো সে বেঁচে থাকবে। দুদিন আগেও সে অধ্যায়ের বড্ড শীতল হাতটা ধরে ব্যথিত স্বরে বলেছিল,